ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স যেভাবে ধরে নিয়ে আসলো তা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সার্বভৌমত্বেই প্রশ্নবিদ্ধ করেছে। একটি স্বাধীন দেশের মাটি থেকে ভিনদেশি কমান্ডোরা যখন রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যায়, তখন সেই দেশের সার্বভৌমত্ব কেবল সংবিধানের পাতায় লেখা কিছু মৃত অক্ষরে পরিণত হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে, তাতে কাল যদি ভেনেজুয়েলার আদলে ভারতের স্পেশাল ফোর্সের কোনো চৌকস দল ঢাকার বুকে অপারেশন চালিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে যায়, তবে আমাদের 18 কোটি মানুষের এই জনপদ কি তা আটকাতে পারবে? আমাদের সামরিক বাহিনীর কি সেই সামর্থ্য আছে তা প্রতিহত করার, নাকি আমরা কেবল চেয়ে চেয়ে দেখব? ভেনেজুয়েলার দিকে তাকালে দেখা যায় দেশটি মোটেও সামরিকভাবে দুর্বল ছিল না। নিকোলাস মাদুরোর হাতে 3.5 লাখের বিশাল সেনাবাহিনী ছিল। চীন ও রাশিয়ার কাছ থেকে কেনা S-300 মিসাইল সিস্টেম, সুখোই 30 ফাইটার জেট এবং আধুনিক রাডার ব্যবস্থা তাদের ভান্ডারে মজুদ ছিল। কিন্তু মার্কিন ডেল্টা ফোর্স যখন অপারেশন চালায়, তখন এই বিশাল বাহিনী ও আধুনিক সরঞ্জাম কোনো কাজেই আসেনি। এর কারণ, একটি পরাশক্তির প্রযুক্তির সামনে প্রথাগত সামরিক শক্তি অসহায়। মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়ে এখন তাদের আদালতে বিচার করছে। স্বাধীন দেশের প্রেসিডেন্ট এখন ভিনদেশি কয়েদি। ফাঁসি কিংবা আমৃত্যু কারাদণ্ড এখন তার ললাট লিখন। বাংলাদেশের পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়েও নাজুক। 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এই রাষ্ট্রটি ভৌগোলিকভাবেই ভারতের সামরিক নিশানায় রয়েছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতা হলো, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আচমকা কোনো কমান্ডো অপারেশন ঠেকানোর মতো স্তরে নেই। ভারতের স্পেশাল ফোর্স, বিশেষ করে প্যারা SF বা মার্কস কমান্ডোরা যদি কোনো সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে চায়, তবে তাদের খুব বেশি বেগ পেতে হবে না। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো ঘরের শত্রু বিভীষণ। বাংলাদেশের প্রশাসন, রাজনৈতিক দল এবং এমনকি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বড় অংশ ভারতের প্রতি অনুগত। এই শীর্ষ বেইমান গোষ্ঠীর সহায়তায় ভারত সহজেই বাংলাদেশের চেইন অফ কমান্ড ভেঙে দিতে পারে। যে কোনো অপারেশনের আগে এই পঞ্চম বাহিনী ভেতর থেকেই প্রতিরোধের পথ রুদ্ধ করে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টি অবশ্য ভিন্ন। তিনি নোবেল জয়ী এবং পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। ডক্টর ইউনূসকে ছোঁয়ার ক্ষমতা ভারতের নেই। এমনকি বিশ্বের অন্য পরাশক্তিরাও তাকে নিয়ে ঘাটাঘাটি করতে 10 বার ভাববে। তার নিরাপত্তা বর্ম হলো তার আন্তর্জাতিক পরিচিতি। কিন্তু ডক্টর ইউনূস ছাড়া বাংলাদেশের অন্য যে কোনো প্রধানমন্ত্রীকে ভারত চাইলেই তুলে নিয়ে যেতে পারে। অতীতে আমরা দেখেছি কিভাবে ভারতের নির্দেশনায় বাংলাদেশের রাজনীতি পরিচালিত হয়েছে। এখন যদি তারা মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ক্ষমতায় রাখা তাদের স্বার্থের পরিপন্থী, তবে ভেনেজুয়েলা স্টাইলে অপারেশন চালানো তাদের জন্য অসম্ভব কিছু নয়। আরেকবার তুলে নিয়ে যাওয়ার পর ভারতের আদালতে প্রহসনের বিচারে সেই রাষ্ট্রনেতাকে যদি ফাঁসিও দেওয়া হয়, তবুও আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো কেবল উদ্বেগ প্রকাশ করেই দায় সারবে। বিশ্বের অন্য প্রান্তের দিকে তাকালে আমরা ভিন্ন চিত্র দেখি। উত্তর কোরিয়ার মতো একটি একঘরে দেশ কিভাবে বছরের পর বছর আমেরিকা ও তার মিত্রদের হুমকি দিয়ে টিকে আছে। কিম জং উনকে কেন মার্কিন নেভিসিল বা ডেল্টা ফোর্স তুলে নিয়ে যেতে পারে না? উত্তর একটাই, পারমাণবিক প্রতিরোধ। পিয়ংইয়ং স্পষ্ট করে দিয়েছে, তাদের সার্বভৌমত্বে আঘাত লাগলে তারা পারমাণবিক বোতামে চাপ দিতে দ্বিধা করবে না। এটাই তাদের রক্ষা কবচ। তাদের অর্থনীতি দুর্বল, জনগণ দরিদ্র, কিন্তু তাদের সামরিক মেরুদণ্ড সোজা। একইভাবে পাকিস্তানের দিকে নজর দেওয়া যাক। অর্থনৈতিকভাবে পাকিস্তান প্রায় দেউলিয়া, রাজনৈতিক অস্থিরতা চরমে, কিন্তু ভারত কখনোই পাকিস্তানে সরাসরি সৈন্য ঢুকিয়ে তাদের প্রধানমন্ত্রীকে তুলে আনার দুঃসাহস দেখাবে না, কারণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। 1972 সালে পাকিস্তান যখন অস্তিত্ব সংকটে, তখন জুলফিকার আলী ভুট্টো এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা ঘাস খাবো না, না খেয়ে থাকবো, তবুও আমরা পারমাণবিক বোমা বানাবো। পাকিস্তান সেই কথা রেখেছে। তারা জানে ভারতের মতো আগ্রাসী প্রতিবেশীর পাশে টিকে থাকতে হলে প্রথাগত অস্ত্র যথেষ্ট নয়। আজ পাকিস্তানের হাতে শাহিন, ঘুড়ি মিসাইল এবং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন আছে বলেই ভারত চাইলেই সেখানে ভেনেজুয়েলার মতো ঘটনা ঘটাতে পারে না। পাকিস্তানের এই জীবন রক্ষাকারী বর্মই তাদের সার্বভৌমত্বের গ্যারান্টি। অথচ বাংলাদেশে আমরা বছরের পর বছর দেশপ্রেমকে কেবল গান বাজনা আর সস্তা আবেগের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমাদের নীতি নির্ধারকরা কখনোই প্রতিরক্ষা খাতকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেননি। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত স্পর্শকাতর। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার মোড়ল মনে করে এবং তারা চায় আশেপাশের সব দেশ তাদের অনুগত থাকবে। এই আধিপত্যবাদের মোকাবেলায় বন্ধুত্ব কোনো কার্যকর পররাষ্ট্রনীতি হতে পারে না। আন্তর্জাতিক সম্পর্কে নিঃস্বার্থ বন্ধু বলে কেউ নেই। আজ যে বন্ধু, স্বার্থের দ্বন্দ্বে কাল সেই শত্রু।
ইউক্রেন যুদ্ধের পর এই সত্য আরও প্রকট হয়েছে। পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে অস্ত্র দিলেও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নামেনি। বাংলাদেশকে বুঝতে হবে, ভারতের আগ্রাসনের মুখে কেউ আমাদের বাঁচাতে আসবে না যদি না আমাদের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা থাকে। অথচ আমরা দেখছি প্রতিরক্ষা কেনাকাটায় দীর্ঘসূত্রিতা এবং ভুল পরিকল্পনা। ভারতের মন চুগিয়ে চলতে গেলে আমরা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলিনি, যা এখন আমাদের জন্য অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে। আধুনিক সমরাস্ত্রের যুগে বাংলাদেশের আকাশসীমা সম্পূর্ণ অরক্ষিত বলা চলে। ভারতের আধুনিক রাফাল বা সুখোই ফাইটার জেটগুলো নিমিষেই ঢাকার আকাশে চলে আসতে পারে। আমাদের প্রয়োজন ছিল মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। তুরস্কের হিসার বা চীনের HQ-9 এর মতো সিস্টেম থাকলে শত্রু বিমান বা হেলিকপ্টার সহজে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতে পারত না। পাশাপাশি শক্তিশালী রাডার নেটওয়ার্ক, যা শত্রুর গতিবিধি অনেক দূর থেকে শনাক্ত করতে পারে, তা আমাদের নেই। ড্রোন প্রযুক্তিতে আমরা যোজন যোজন পিছিয়ে। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে দেখা গেছে বাইরাক্টার ড্রোনের মতো প্রযুক্তি কিভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, অথচ আমরা এখনো মান্ধাতার আমলের চিন্তাধারায় আটকে আছি। সাবমেরিন, আধুনিক ট্যাঙ্ক এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পর্যাপ্ত মজুদ ছাড়া ভারতের মতো বিশাল শক্তির মোকাবেলা করা অসম্ভব। সবচেয়ে বড় অভাব হলো প্রশিক্ষিত জনশক্তি এবং মানসিকতার। আমাদের তরুণ প্রজন্মকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা সময়ের দাবি। ইসরায়েল বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে, কারণ তারা জানে তাদের শত্রুর অভাব নেই। বাংলাদেশের প্রতিটি নাগরিকের হাতে অস্ত্র তুলে দেওয়া সম্ভব না হলেও গেরিলা যুদ্ধের কৌশল জানা থাকলে কোনো আগ্রাসী শক্তি সহজে মাটি দখল করতে পারে না। কিন্তু এর চেয়েও জরুরি হলো শক্তিশালী সামরিক জোট। এখানেই আসে পাকিস্তানের প্রসঙ্গ। আবেগের বশবর্তী হয়ে আমরা পাকিস্তানকে চিরশত্রু মনে করি, অথচ ভূরাজনীতির সমীকরণ বলছে ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে পাকিস্তানের চেয়ে ভালো মিত্র এই মুহূর্তে আর কেউ হতে পারে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা ফেলেছিল, অথচ আজ জাপান ও আমেরিকা একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তারা অতীতের শত্রুতা ভুলে ভবিষ্যতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। জাপান জানে চীন ও উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে হলে আমেরিকার পারমাণবিক ছাতা তাদের প্রয়োজন। বাংলাদেশকেও 1971 সালের আবেগ একপাশে রেখে 2026 সালের বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হবে। পাকিস্তান এখন পারমাণবিক শক্তিধর দেশ। তাদের সাথে যদি বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ সামরিক প্রতিরক্ষা চুক্তি থাকে, তবে ভারত ও বাংলাদেশে কোনো সামরিক অভিযান চালানোর আগে শতবার চিন্তা করবে। ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সামরিক সক্ষতা ভারতের জন্য হবে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। এই ব্যালেন্স অফ পাওয়ারই পারে বাংলাদেশকে রক্ষা করতে। অথচ আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ আছেন যারা চেতনা দোহাই দিয়ে পাকিস্তানকে দূরে ঠেলে রাখেন। এই সস্তা চেতনা বাছড়ায় দিন শেষে ভারতের স্বার্থ রক্ষা করে চলেছেন। ভারত জানে বাংলাদেশ ও পাকিস্তান এক হলে দক্ষিণ এশিয়ায় তাদের একাধিপত্য শেষ হয়ে যাবে। তাই তারা সবসময় চেষ্টা করে এই দুই দেশের মধ্যে বিভেদ জিইয়ে রাখতে। পাকিস্তানের সাথে সামরিক মহড়া, প্রযুক্তি বিনিময় এবং গোয়েন্দা তথ্য শেয়ারিং হতে পারে বাংলাদেশের নিরাপত্তার গেম চেঞ্জার। পাকিস্তানের কাছে থাকা আধুনিক মিসাইল প্রযুক্তি এবং পারমাণবিক ডেটারেন্ট ক্যাপাবিলিটি ছায়াতলে থাকলে ভেনেজুয়েলার মতো পরিণতি বরণ করতে হবে না বাংলাদেশকে। দেশের অর্থনীতি, রেমিটেন্স, মেগা প্রজেক্ট এসবের কোনো মূল্যই থাকবে না যদি রাষ্ট্রটি স্বাধীন না থাকে। লিবিয়া বা ইরাক একসময় যথেষ্ট ধনী ছিল, কিন্তু সামরিকভাবে তারা পশ্চিমাদের মোকাবেলা করতে পারেনি, ফলে তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি নিরাপত্তা নিশ্চিত করে না, বরং নিরাপত্তাই অর্থনৈতিক সমৃদ্ধিকে টেকসই করে। বাংলাদেশ যদি মনে করে শুধু জিডিপি প্রবৃদ্ধি দিয়ে ভারতের আগ্রাসন ঠেকানো যাবে, তবে তা হবে বোকার স্বর্গে বসবাস। ভারত যখন তখন পানি আটকে দেয়, সীমান্তে মানুষ মারে, বাণিজ্যে অসহযোগিতা করে, এগুলো সবই তাদের শক্তির প্রদর্শনী। এই শক্তির ভাষাকে কেবল পাল্টা শক্তির ভাষা দিয়েই জবাব দেওয়া সম্ভব। দুর্বলকে কেউ সমীহ করে না, দুর্বলকে সবাই গ্রাস করতে চায়। মাদুরোর পরিণতি আমাদের শিখিয়ে দিয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্য কাগজে আইন বা জাতিসংঘের সনদ যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী সামরিক প্রস্তুতি। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ঢেলে সাজাতে হবে। প্রতিরক্ষা বাজেটে জিডিপির বরাদ্দ বাড়াতে হবে। শুধু বেতন ভাতা নয়, আধুনিক সরঞ্জাম ক্রয়ে এই অর্থ ব্যয় করতে হবে। একই সাথে পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনে চীন ও পাকিস্তানের সাথে কৌশলগত গভীরতা বাড়াতে হবে। ভারতের তুষ্টির রাজনীতি পরিহার করে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ খুব একটা সুখকর নয়। বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে, পরাশক্তিগুলো ছোট দেশগুলোকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি নিজেকে প্রস্তুত না করে, তবে একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখব আমাদের প্রধানমন্ত্রীকে ভিনদেশি সৈন্যরা তুলে নিয়ে গেছে। তখন আর হাহাকার করা ছাড়া আমাদের কিছুই করার থাকবে না।